আমি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ি তখন মঞ্চে নাটক করেছি, পরে রেডিওতে নাটক হতো। আর তখন আজকের মতো এত টেলিভিশনের চ্যানেলের ভিড় ছিল না, একটাই ছিল, সেটা হলো পিটিভি, এবং এটা ছিল হলো এখন যেটা বর্তমানে রাজুক, সেই বিল্ডিংটাকে নাম ছিল আগে ডিআইটি। সেখান থেকেই অ্যাকচুয়ালি আমার এই অভিনয়ের যাত্রা শুরু, এবং প্রত্যেকটা মিডিয়াতেই কাজ করেছি। সেখানে এই মঞ্চে নাটক দেখে এবং সুভাষ দত্ত তার নূতন ছবি বিনিময়, সেটা 1970 সালের কথা, তার জন্য একজন নূতন নায়ক খুঁজছিলেন। উনি খবর পেলেন যে এরকম টেলিভিশনে একটা ছেলে সে অভিনয় করে, তখন আমি মেইন ক্যারেক্টারেই অভিনয় করতাম। এরপরে খবর দিল, গেলাম। আজকের মতো এত ইজিলি কোনো সুযোগ পাওয়া যেত না। আমাকে বলল তুমি 3-4টা ছবি তুলে আসো। কোথায়? নিউ মার্কেটে আক্স মামা বলে একজন বিখ্যাত স্টিল ক্যামেরাম্যান ছিলেন, ওনার ওখানে গেলাম। উনি প্রোফাইলের ছবি, 3/4 ফেসের ছবি, ফ্রন্ট ছবি, এগুলো ছবি তুলে তো এখান থেকে 3-4টা নিয়ে তাকে দেখানোর পরে দেন হি সিলেক্টেড মি। মানে টেলিভিশনে নাটক করি, মঞ্চে নাটক করি, এগুলো ক্রেডেনশিয়াল ছিল না, কারণ প্রথমে তো দেখতে কারেক্ট দেখা যেতে হবে। এইভাবেই আমার প্রথম ছবি বিনিময়। আমি ছাড়া বিনিময় ছবিতে সবাই প্রতিষ্ঠিত শিল্পী ছিলেন। আমার এগেনস্টে ছিলেন কবরী, আনোয়ার হোসেন, গোলাম মুস্তফা, আরও অনেক শিল্পী ছিল। এবং ছবিটি প্রথম চিত্রায়িত হয়েছিল সিলেটের ফেঞ্চুগঞ্জে, সেটা 1970 সালে। এই ছবির প্রযোজক ছিলেন সত্য সাহা, মিউজিক ডাইরেক্টর ছিলেন, এবং তার স্ত্রীর নামে এই ছবিটা প্রযোজনা করেছিলেন রমলা সাহা, এবং সেখান থেকে আমার যাত্রা শুরু। এই ছবি হয়তো সেদিন আমার শেষ ছবি হয়ে যেত, এমনও সিচুয়েশন হয়েছে শুটিং চলাকালীন সময়। আমি তো নতুন, আমি তেমন কিছু বুঝি না, তখন ওই টেকনিক্যাল কিছু তো আমার ধারণা ছিল না। আর সুভাষ দত্ত সুপ্রতিষ্ঠিত একজন বড় মাপের ডিরেক্টর, সেখানে যারাই ছিলেন সবাই বড় মাপের, এবং আমি নিজেই হয়তো তাদের ছবি দেখেছি যখন ছাত্র অবস্থায় ছিলাম। তো শিবলি সাদেক একজন প্রখ্যাত পরিচালক আমাদের বাংলাদেশে, সেই সময় তিনি অ্যাসোসিয়েট ডিরেক্টর হিসাবে কাজ করছিলেন সুভাষ দত্তের এই ছবিতে। মাধবকুণ্ড ঝর্ণায় সেই 400-500 ফিট উপরে আমি আর্টিস্ট হিসাবে, আর আমাকে সাহায্য করার জন্য শিবলি সাদেক, আর নিচে সুভাষ দত্ত সেই 500 ফিট নিচে থেকে ঝর্ণার ওখান থেকে ছবি তুলছেন। এখন আমি তখন তো এডিটিংও সেন্স আমার নাই, ফটোগ্রাফির সেন্সও তেমন কিছু নাই যে কীভাবে কাটিং হয়, কীভাবে ছবি হয়। তো উনি মাসুমা বলে চিৎকার করবে, করার পরে পুরা প্যান করে এসে ক্যামেরা আমাকে ধরবে, এবং আমি বসে যাবো, রিজামশন দেবো, তারপরে তিনি নেক্সট শটটা নেবেন। এখন আমি তো এটা বুঝতে পারি না। এখন 500-600 ফিট উপরে যখন তার এই সাউন্ডটা যাচ্ছে, সে সাউন্ড যেতেও তো কিছুটা সময় লাগে, 2-3 সেকেন্ড, এর মধ্যে তো অনেক ফ্রেম চলে যায় ক্যামেরা। তারপরে উনি ওটা বললেন, আমি চিৎকার করি। এখন আমাকে হোল্ড ফ্রেমে পায়। হোল্ড ফ্রেমটা হচ্ছে যখন ক্যামেরা এসে আমাকে উনি ধরে, তখন আমাকে দেখে যে দাঁড়িয়ে থাকে, আমার ওই রিজামশনটা হয় না যে আমি বসে যাব তারপরে শর্ট কাটবে। এই নিয়ে উনি অনেক, আগে তো পরিচালকরা আমাদের অনেক বকাবকি, অনেক মানে অশ্রাব্য ভাষায় গালাগালি করতেন। এইসব শুনতে শুনতে আমি শিবলিকে জিজ্ঞেস করি, আপনি আমাকে বুঝান। ও বলে যে আমি তো বুঝি না উনি কী চায়। উনিও আধা কথা বলেন, পুরোপুরি বলেন না, মানে খুব রাগী প্রকৃতির লোক ছিলেন সুভাষ দত্ত। আমি বললাম, থাকলো ফিল্ম, আমি ঢাকা চললাম। আমি চলে যাচ্ছি, নিচে এক ধরনের নাটক হচ্ছে, আর উপরে আমার আর শিবলির নাটক হচ্ছে। আমি হেঁটে হেঁটে চলে যাচ্ছি যে আমি আর এখানে থাকবো না, আমি চলে যাব। যাই হোক, ফাইনালি শিবলি অনেক রিকোয়েস্ট করে, পাগলামি করো না, এই করো, থাকো। এরপরে তো থেকে গেলাম, এবং যথারীতি ছবিটা শেষ হলো। আমার প্রফেশনাল যে ক্যারিয়ার, এটা কিন্তু খুব ডিফিকাল্ট একটা অ্যাক্টর হিসাবে আমার একটা বিরাট অর্জন আছে আর কি। সেটা কেমন? যেমন আমার ক্যারিয়ারের প্রথম অংশে আমি রোম্যান্টিক হিরো ছিলাম। রোম্যান্টিক হিরোদের যে কাহিনী চিত্র হতো, যে গল্পগুলো হতো, সামাজিক ছবি হতো, রোম্যান্টিক ছবি হতো, তো সেটা আমি করতে করতে এক পর্যায়ে গিয়ে 1974-এ একবার আমি অ্যাক্সিডেন্ট করি ওই
একটা ছবির শুটিংয়ে পা ভেঙে যায়। পা ভেঙে গেলে পরে ধীরে ধীরে যেটা হয় আর কি, মানুষের আস্থা যখন শিল্পীর উপর থেকে চলে যায়, যে ল্যাংড়া হয়ে যেতে পারে, অসুবিধা হতে পারে, লোকে কাস্ট করা বাদ দিয়ে দিল, তখন খুব মনোকষ্ট শুরু হলো আর কি। চলতে চলতে ধীরে ধীরে তারপরে দেখা গেল যে আমি কিছু ছবিতে জনতা এক্সপ্রেস, ফুলেশ্বরী এই জাতীয় ছবিতে সাপোর্টিং হিরো রোলে চলে যাচ্ছি, কুদরত। তখন আমি নিজেকে নিজে প্রমোট করার জন্য চিন্তা করলাম যে এভাবে চলতে থাকলে তো আমি পর্দায় মৃত হয়ে যাব, আমাকে তো জীবিত থাকতে হবে। তখন আমি উজ্জ্বল ফিল্মস লিমিটেড তৈরি করলাম এবং মমতাজ আলী একজন প্রখ্যাত পরিচালক, উনাকে আমি আমার এই ছবিটা নির্মাণ করার জন্য দায়িত্ব দিলাম। তো উনি প্রথমেই যেটা বলল যে আপনি করবেন অ্যাকশন ছবি, আপনি কিসের জন্য রোমান্টিক ছবি করেন? আমি তো অবাক, কারণ বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করেছি, টেলিভিশনে করেছি, মঞ্চে করেছি, সেখান থেকে তো এটা ইট ডাজন্ট ম্যাচ অ্যাট অল। যাই হোক, ওনাকে দিয়েছি। এরপরে উনি চিন্তা ভাবনা করা শুরু করলো এবং সেইভাবে আমাকে প্রস্তুতি নিয়ে এলেন, প্রস্তুত হলাম এবং নালিশ ছবি তখন তৈরি করলেন। সেই নালিশ ছবিতে সত্যিকার অর্থেই তিনি দর্শকের কাছে আমাকে অ্যাকসেপ্ট করিয়ে নিলেন অ্যাজ অ্যান অ্যাকশন হিরো। পরের ছবিটাই ছিল হলো নসি, এবং সেটা একটা ব্লকবাস্টার ছবি হয়ে গেল এবং আমাকে দর্শক সম্পূর্ণভাবে অ্যাকশন হিরো হিসাবে অ্যাকসেপ্ট করে নিল। আমার ব্যক্তিগত শারীরিক যে বডি ল্যাঙ্গুয়েজ আর স্ক্রিনের বডি ল্যাঙ্গুয়েজ, এ তো আকাশ পাতাল তফাৎ। আমি তখন চিন্তা করলাম এখন তো আমাকে যেই যাবে সেই বলবে যে ভাই অ্যাকশন করো। এখন অ্যাকশন করতে নিলে পরে তো আমার বডি ফিটনেস লাগবে। এই তারপরে শুরু করলাম আমি আবার আমার জীবনের দ্বিতীয় ফেজে। শুরু হয়ে গেল যে আমাকে খুঁজে বের করতে হলো যে কোথায় এক্সারসাইজ করব, কোথায় কি এই ঘোড়া চালানো, প্লেন চালানো, সব কিছু শুরু করে দিলাম। তারপরে জিমে যাওয়া, এবং সেটার কারণেই আজকে পর্যন্ত আমি ক্যামেরার সামনে যেতে পারছি। তো প্রথম দিকে ছিলাম রোমান্টিক হিরো, পরে হলাম অ্যাকশন হিরো, পরবর্তী পর্যায়ে সেন্ট্রাল ক্যারেক্টার অফ দি ফিল্ম। তারপরে একটা গ্যাপ করে এই যখন সাকিব আমাদের জনপ্রিয় একজন নায়ক তৈরি হলো সিনেমার পর্দায়, এরপরে ওর সঙ্গে আবার তার বাবা, চাচা কিংবা শ্বশুর, এর জন্য তো একটা পাওয়ারফুল আর্টিস্ট দরকার। এরপরে ওই ধরনের ক্যারেক্টারগুলো আমি 20-25টা করেছি এই পর্যন্ত।